তোমরা যেটা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে এবং তোমরা এই সাবজেক্ট নিয়ে চিন্তিত আছো যে কি প্রশ্ন আসবে কি প্রশ্ন আসবে না, এবং এত কম সময়ের মধ্যে পরীক্ষা হচ্ছে, এত বড় সিলেবাস, আবার নতুন সিলেবাস, তাহলে আমরা শেষ মুহূর্তে কোনগুলো ভালো করে দেখব বা রিভিশন করব। দেখো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আজকে তোমাদের প্রতিটা ইউনিট থেকে 2টো বা 3টে করে মোস্ট ইম্পর্টেন্ট 6 নম্বরের এবং 4 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব এবং এখান থেকে তোমরা 100% কমন পাবে। দেখো, তোমাদের সিলেবাস অনেক বড়, তবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেব, খুব ভালো করে তোমরা বুঝে নাও এবং একদম টেনশন ফ্রি, কোনো টেনশন করার দরকার নেই। প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, শুধু ভালো হবে না, খুব ভালো হবে। যেমন প্রথম ইউনিট প্রথম চ্যাপ্টার, সেখানে 6 নম্বরের প্রশ্ন আছে। 2টো প্রশ্ন বলবো, এখনই বলছি। 2টো প্রশ্ন কি? একটা হচ্ছে উদারনীতিবাদ, তার বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। এইভাবে প্রশ্ন তোমাদের বলে দেব। যেটা বিশ্বায়ন চ্যাপ্টার আছে, ওই বিশ্বায়ন চ্যাপ্টারে একটা প্রশ্ন করলে একটাই কমন, সেটা কি? বিশ্বায়নের সংজ্ঞা, বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ। এইভাবে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশন আলোচনা করছি, তোমরা দেখে নাও। যেমন চিপকো আন্দোলন, এই প্রশ্ন কমন অবশ্যই আসবে। চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, তারপরে সংবিধান সংশোধন পদ্ধতি, সুপ্রিম কোর্ট, এগুলো একদম বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কমন আসতে বাধ্য। তাই কি বলছি, তোমাদের পরীক্ষা শুধু ভালো নয়, খুব ভালো হবে। সাজেশন দেখো, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশন দেখে নাও। দেখো, প্রথম ইউনিট থেকে আমি তোমাদের 3টি প্রশ্ন বলে দেব। প্রশ্ন এখানে অনেক আছে, অনেকগুলোই রেখেছি, তবে 3টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের প্রথম ইউনিট থেকে বলবো। প্রথম প্রশ্ন দেখো, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। কতগুলো স্টার আছে দেখছো, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন আছে, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে উদারনৈতিক দৃষ্টিভঙ্গির সংক্ষেপে আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, উদারনীতিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো, 90% চান্স আছে এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন পরীক্ষায় আসা। ভালো করে বোঝো, 90% চান্স এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন পরীক্ষায় আসার। তাই এই দুটো প্রশ্ন প্রত্যেক ছাত্রছাত্রীকে আমি সাজেস্ট করব, করতেই হবে। তারপরে গুরুত্ব দেবে কোন প্রশ্নে? আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র স্বাস্থ্য হিসাবে কিভাবে উদ্ভূত হয়েছে তা আলোচনা করো। এটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন। অর্থাৎ ঘুরিয়ে যদি প্রশ্নটা আসে, আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো, তখনও কিন্তু এই প্রশ্নের যে উত্তর, সেই সেম উত্তর তোমাদের কিন্তু করতে হবে। এই 3টে প্রশ্ন তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী করবে। বিশেষ করে প্রথম 2টো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। আমি আরও প্রশ্ন এখানে আছে, এক্সট্রা প্রশ্ন, যাদের আমি অফলাইন ক্লাস করিয়েছিলাম বা অনলাইন ক্লাস করিয়েছিলাম, এই সাজেশন তাদের আমি করিয়েছিলাম, সেখানে আমি এক্সট্রা প্রশ্নও করিয়েছিলাম, তাই এক্সট্রা প্রশ্ন এখানে আছে। তবে পরীক্ষার সময় এক্সট্রা প্রশ্ন দেখা সবার পক্ষে সম্ভব নয়, কারণ পরীক্ষা মানে রিভিশন, আর রিভিশনের সময় টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই দেখে যেতে হয়। দেখে নাও, আরেকটা প্রশ্ন যদি কেউ করতে চাও, এই প্রশ্নটা দেখবে। এই প্রশ্নটা রিসেন্ট তোমরা দেখতে পাচ্ছ যে আদর্শবাদ ও বাস্তববাদের মধ্যে তুলনা। যখন তোমাদের টেস্ট পেপার পাবলিশ হলো, তারপর থেকে এই প্রশ্নটা তোমরা এবিটিএ টেস্ট পেপারে দেখেছো এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ যে আদর্শবাদ বাস্তববাদের মধ্যে তুলনা, এটা তোমরা একটু দেখে যেতে পারো। তবে আমি তোমাদের সবসময়ই সাজেস্ট করব যে প্রথম 2টো প্রশ্ন এবং আরও একটি প্রশ্ন, 3টে প্রশ্ন দেখতে। এই ইউনিট তাহলে গেল তোমাদের। এবার পরে ইউনিট অর্থাৎ দ্বিতীয় ইউনিট থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্ন আছে। প্রথম ইউনিট থেকে 6 নম্বরের প্রশ্ন আছে, কিন্তু দ্বিতীয় ইউনিট থেকে কি 4 নম্বরের বড় প্রশ্ন আছে। এই প্রশ্ন কি করবে তোমরা? এখানে তোমাদের ইউরোপীয় ইউনিয়ন, সার্ক এবং আসিয়ান, এইগুলো হচ্ছে আঞ্চলিক সংস্থাগুলো তোমাদের সিলেবাসে আছে। এখান থেকে তোমাদের করতে হবে যে প্রথম প্রশ্ন আমি রেখেছি ইউরোপীয় ইউনিয়নের মানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও গঠন। ইউরোপীয় ইউনিয়নের গঠন আর বৈশিষ্ট্য, এটা করছো। তারপরে আছে সার্কের উদ্দেশ্য ও নীতি, এটা করছো। এবং সার্কের সাফল্য ও ব্যর্থতা বা সীমাবদ্ধতা আলোচনা করো। এই 3টে প্রশ্ন গুরুত্বপূর্ণ, আর আসিয়ানটা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। আর এখানে আরও একটা প্রশ্ন আমি বলবো তোমাদের, ওটা ছোট প্রশ্ন হলেও আসতে পারে 2 নম্বরের, যে ইউরোপীয় ইউনিয়ন, এই যে ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে ব্রেক্সিটের প্রভাব। কি বললাম? ব্রেক্সিট, অর্থাৎ ব্রিটেন গণভোটের মাধ্যমে যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেল,
তার ফলে বিশ্ব রাজনীতিতে কি প্রভাব পড়লো সেটাকেই ব্রেক্সিট বলা হচ্ছে। এই ব্রেক্সিটটা তোমাদের একটু দেখে যেতে হবে, কারণ এই প্রশ্ন আসবে, হয় 2 নম্বরে আসো বা এর সঙ্গে 4 নম্বরে অ্যাড করে দিই, এই প্রশ্ন তোমাদের কিন্তু আসবে পরীক্ষায়, ঠিক আছে। এবার 3 নম্বর ইউনিট থেকে 6 নম্বরের প্রশ্ন আছে, এবং এখান থেকে এই একটি প্রশ্ন 99% চান্স আছে পরীক্ষায় আসার, 99% চান্স আছে পরীক্ষায় আসার। এই প্রশ্নটা, এই প্রথম প্রশ্নটা কি, যে বিশ্বায়নের সংজ্ঞা দাও এবং প্রকৃতি বা রূপ আলোচনা করো, অর্থাৎ বিশ্বায়নের সংজ্ঞা, প্রকৃতি বা বিভিন্ন রূপ। এই প্রশ্নটা 99% চান্স আছে পরীক্ষায় আসার। আশা করি তোমরা বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। এবারে এখান থেকে আরেকটা প্রশ্ন তোমরা দেখে যাবে, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, যে ভারতের অর্থনীতি ও সমাজের ওপর বিশ্বায়নের প্রভাব। সেখানে ইতিবাচক মানে ভালো প্রভাব এবং নেতিবাচক প্রভাব মানে খারাপ প্রভাব। এই দুটো প্রশ্ন এখান থেকে তোমরা দেখো, অবশ্যই তোমরা কমন পাবে, একদম নিশ্চিন্তে থাকতে পারো। 6 নম্বর এখান থেকে, ঠিক আছে। একটা 6 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয়। তোমরা এবার বলতে পারো অনেকে, স্যার এত সংক্ষিপ্ত সাজেশন। দেখো, পরীক্ষার সময় মানে জ্ঞান বৃদ্ধি করার সময় নয়, পরীক্ষার সময় একটু মানে কম পড়তে হয়, বেশি মনে রাখতে হয়, কম পড়তে হয়, রিভিশন দিতে হয়। কারণ সাজেশন দেখছো, আমার যে মানে অরিজিনালি সাজেশনটা আগে তোমাদের দিয়েছিলাম, তোমরা যারা দেখেছো আগে তোমরা জানো, সেখান থেকে আমি অনেক কমিয়ে দিচ্ছি এখন। আর এই কমিয়ে দিচ্ছি যেটা, তার মধ্যে থেকে তোমরা কমন পাবে একদম নিশ্চিত। তারপরে 4 নম্বর ইউনিটে তোমাদের একটু চিন্তার বিষয়, কারণ এখান থেকেও 6 নম্বরের একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে, তবে বহুত বড় চ্যাপ্টার, ঠিক আছে। এই চ্যাপ্টারটা একটু চিন্তার বিষয় হয় প্রত্যেকের ক্ষেত্রে, আর যারা পড়াচ্ছে তাদেরও চিন্তার বিষয় যে এই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন দেবে বোর্ড, ঠিক আছে। দেখো এখন কি প্রশ্ন এখান থেকে করবে। প্রথম প্রশ্ন আমি রেখেছি, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। দেখতে পাচ্ছ কতগুলো স্টার আছে, একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা বিষয় তোমাদের বলি, এই যে তোমরা লাস্ট মিনিট সাজেশন দেখছো, তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, আমি তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র দেবো, অর্থাৎ মডেল প্রশ্নপত্র। সেখানে নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমরা যারা প্রথম ইউটিউবে দেখছো, তোমরা দেখো যে পলিটিক্যাল সায়েন্সের ওপরে আমি প্রায় এইচএসের ভিডিও প্রায় কম করে 6-7 বছর দিয়ে আসছি, এবং সেখানে কমন কত পার্সেন্ট কমন এসছে, কী এসছে, সেসব ছাত্রছাত্রীরা কমেন্ট দেখলেই বুঝতে পারবে, আমাকে আর বলতে লাগবে না আলাদাভাবে। আর তোমরাও পরীক্ষা দাও, বুঝতে পারবে। যাই হোক, সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী এটা তো বললাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী আলোচনা করো, এটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন। থার্ড ইম্পর্টেন্ট প্রশ্ন আছে ভারতের পার্লামেন্টের গঠন কার্যাবলী। 4 নম্বর প্রশ্ন আছে পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক, অর্থাৎ ভারতের পার্লামেন্ট ওই যে লোকসভা আর রাজ্যসভা, লোকসভা নিম্ন কক্ষ আর রাজ্যসভা উচ্চ কক্ষ, তোমরা জানো এই দুটো কক্ষের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। তারপর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী। এই যে 5টা প্রশ্ন, এখান থেকে এই 5টা প্রশ্ন তোমাদের একটু দেখতে হবে, এবং যারা 5টা দেখতে পারবে না, তোমাদের অবশ্যই আমি বলবো এই 4টে প্রশ্ন দেখে যাও, এখান থেকে কম প্রশ্ন করবে না। যদিও এই দুটো প্রশ্ন আসার সম্ভাবনা 90%-এর বেশি আছে, তবে তোমরা 4টে প্রশ্ন দেখে যাও। আবারও বলছি, এই প্রথম দুটো প্রশ্ন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, তবে আমি কি বললাম, মিনিমাম 4টে দেখতে হবে। 5টা দেখলে একটু ভালো হয়, তবে 4টে অবশ্যই দেখে যাও, ঠিক আছে। আর বাকি তোমরা দেখতে পাচ্ছ স্পিকার এইসব দেওয়া আছে, মুখ্যমন্ত্রী, হাইকোর্ট, এইসব প্রশ্ন এক্সট্রা করে দেওয়া আছে। এবারে তোমাদের 5 নম্বর ইউনিট যেটা আছে, দেখো 5 নম্বর ইউনিটে এই যে দুটো প্রশ্ন আছে না, এখানে নর্মদা বাঁচাও আর চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, একদম গ্যারান্টি এখানে আছে যে একটা প্রশ্ন তোমাদের কমন আসবে, একদম 100% তোমরা লিখে নাও, একটা প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাচ্ছ, হয় নর্মদা বাঁচাও আন্দোলন আসবে, নয়তো চিপকো আন্দোলন। কোশ্চেন পেপারে তোমরা দেখে নিও, মিলিয়ে নেবে কোশ্চেন পেপার। তারপর হচ্ছে নাগরিক সমাজ বলতে কি বোঝো, গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক সমাজ আন্দোলনের গুরুত্ব, আর হচ্ছে নাগরিক সমাজ সম্পর্কে গ্রামসি আর হেগেলের হচ্ছে ধারণা সংক্ষেপে আলোচনা করো। এখানে 4টে প্রশ্নই তোমাদের দেখতে হবে, 4টে প্রশ্ন দেখতে হবে। 4 নম্বরের প্রশ্ন কম উত্তর লিখতে হয়, মানে হাফ পেজ বা তার একটু বেশি উত্তর লিখলেই হয়ে যায় 4 নম্বরের প্রশ্ন, কত আর লিখবে, ঠিক আছে। ওইটুকুনি লিখলেই তোমার ভালো নম্বর পাবে, যদি সলিড লেখো, ঠিক আছে। 4টে প্রশ্ন এখানে দেখো। এবার 6 নম্বর অধ্যায় প্রায় অনেকটাই বড় আছে, তবে এখানে আমি টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বেছে দিয়েছি, আশা করি টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। এখানে আবার প্রথম প্রশ্ন যেটা রেখেছি, তোমরা নিজেরাও জানো যে এই প্রশ্নটা আসার সম্ভাবনা এবারে হচ্ছে 99% চান্স। প্রশ্নটা কি, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি, বা ঘুরিয়ে আসতে পারে 368 নম্বর ধারা বা 368 নম্বর অনুচ্ছেদে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো।
তারপর আছে কি ৭৩তম সংবিধান সংশোধনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ৭৩তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্য। তারপর হচ্ছে ৭৪তম সংবিধান সংশোধনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ৭৪তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্য আলোচনা করো। ভালো প্রশ্ন, যথেষ্ট ভালো প্রশ্ন, ঠিক আছে। এখানে এই 3টে প্রশ্ন একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট, করতেই হবে, কোনোভাবে স্কিপ করা যাবে না। আর এই দুটো প্রশ্ন একটু দেখে রাখলে ভালো হয়, এখান থেকে ছোট প্রশ্ন আসলেও আসতে পারে। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের গঠন, ক্ষমতা, কার্যাবলী, আয়ের উৎস, আর পৌরসভার গঠন, ক্ষমতা, কার্যাবলী, আয়ের উৎস, এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশন। দেখো, পরীক্ষা দাও, একদম টেনশন ফ্রি থাকো। পরীক্ষার কোয়েশ্চেন পেপার একদম ইজি হবে, তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে।